ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এখন একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টের কোম্পানি। পাওয়ার সেগমেন্টের কোম্পানি মানে কিন্তু এখন রিনিউয়েবল সেগমেন্টে কিন্তু কাজ করছে। তো কোম্পানিটা কিন্তু খুব ভালো পারফরম্যান্স করছে এবং কোম্পানিটা কিন্তু খুব ভালো বিজনেসও করছে এখন। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। চলুন আমরা কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করি। কোম্পানির বিজনেস কী আছে, কোম্পানি রিসেন্টলি কী কী বিজনেস করছে বা কী কী অর্ডার পেয়েছে, ফান্ডামেন্টাল কী আছে, সব কিছু নিয়ে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। দেখুন, আমরা যেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে টোরেন্ট পাওয়ার। দেখুন, টোরেন্ট পাওয়ার পাওয়ার সেগমেন্টের কোম্পানি। তো আমরা কালকে টোরেন্ট পাওয়ার নিয়ে একটা নিউজ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কিন্তু অনেকে বলেছিল স্যার টোরেন্ট পাওয়ারের নিয়ে একটা ভিডিও বানানোর জন্য ডিটেলসে। তাই জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো দেখুন, আজকের দিনে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু 2% কাছাকাছি কিন্তু কোম্পানিটা বেড়েছে। আমরা যদি কোম্পানিটার 5 দিনের রিটার্ন দেখি, দেখুন 5 দিনের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 10% কাছাকাছি রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 মাসের রিটার্ন দেখি, দেখুন 1 মাসেও 10% কাছাকাছি, ঠিক আছে। আমরা যদি 6 মাসের রিটার্ন দেখি, 6 মাসের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 61% কাছাকাছি রিটার্ন দিয়েছে, 61% ওপরে। আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা ডবল করে দিয়েছে টাকা, অর্থাৎ 115%। আমরা যদি 5 বছরের রিটার্ন দেখি, দেখুন 5 বছরে কোম্পানিটা 301% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1131% রিটার্ন দিয়েছে। কিন্তু আমরা যদি চার্ট দেখি, চার্ট দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এই টাইম পিরিয়ডে নিচে এসেছিল। দেখুন, টাইম পিরিয়ডটা যদি দেখি তাহলে 2010 থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 2013 পর্যন্ত কোম্পানিটা নিচে এসেছিল। 13 থেকে কিন্তু কোম্পানিটা খুব ভালো পারফরমেন্স করছে, ঠিক আছে। 13 থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় 1400% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। তো কোম্পানিটা কী কাজ করে? দেখুন, পাওয়ার সেগমেন্টের কোম্পানি, আমি আগেই বলে দিয়েছি রিনিউয়েবল সেক্টরে কাজ করে। তো চলুন আমরা একটু কোম্পানিটা কি বিজনেস করে সেটা একটু দেখে নিই ডিটেলসে। দেখুন, আমরা যদি কোম্পানিটা দেখি তাহলে এনার্জি সেগমেন্টের কোম্পানি। কোম্পানিটা কিসের কাজ করছে? দেখুন, কোম্পানিটা হচ্ছে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই অফ পাওয়ার কেবল। কোম্পানিটা কিন্তু এই কাজ করছে। দেখুন, যদি কোম্পানিটার কাস্টমার দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন দ্য কোম্পানি ডিস্ট্রিবিউট পাওয়ার টু ওভার 38.5 লাখ কাস্টমার অ্যানুয়ালি। ইস ডিস্ট্রিবিউশন এরিয়া কোথায়? দেখুন, এই ডিস্ট্রিবিউশন এরিয়া হচ্ছে আহমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, দাহেজ, ঢোলেরা স্পেশাল। দেখুন, গুজরাট, দাদরা নগর হাভেলি, দমনদিউ, ভিয়ান্দি, শিল, মুম্ব্রা, কালোয়া, মুম্বাই মেট্রোপলিটন রিজন, মহারাষ্ট্র মহারাষ্ট্র অ্যান্ড আগ্রা ইন উত্তরপ্রদেশ। তো কোম্পানিটা কিন্তু এতগুলো জায়গায় তার পাওয়ার ডিস্ট্রিবিউশনের কাজ করছে। তো ইন্ডাস্ট্রি আগেই বলেছি এনার্জি সেগমেন্টে কাজ করে। কোম্পানিটা হচ্ছে 1996 কিন্তু ফাউন্ড হয়েছে এবং কোম্পানিটা হচ্ছে 27 বছর হয়েছে বিজনেস করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোম্পানিটার বিজনেস কি দেখলাম? কোম্পানিটা হচ্ছে পাওয়ার সেগমেন্টে বা এনার্জি সেগমেন্টে কাজ করছে। এখন কিন্তু প্রতি কটা পাওয়ার সেগমেন্টের বা এনার্জি সেগমেন্টের প্রতি কটা কোম্পানির বিজনেস কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। কারণ কি? কারণ ওই কোল থেকে পাওয়ার জেনারেশন করা এবং সেই পাওয়ারকে ডিস্ট্রিবিউশন করা, সেই জমানা আস্তে আস্তে কিন্তু শেষ হতে চলেছে। অর্থাৎ রিনিউয়েবল সেক্টরে কিন্তু সামনে কিন্তু রিনিউয়েবল সেক্টরই হচ্ছে একমাত্র সেক্টর হবে যেই সেক্টর থেকে কিন্তু হচ্ছে পাওয়ার উৎপন্ন হবে বা পাওয়ার জেনারেশন হবে বা সেই পাওয়ারই কিন্তু ডিস্ট্রিবিউশন হবে। তো কোম্পানিটাও কিন্তু সেই সেগমেন্টে কাজ শুরু করে দিয়েছে। তো চলুন দেখে নিই আমরা কোম্পানিটা রিসেন্টলি কিছু রিনিউয়েবল সেক্টরের কাজ। দেখুন, কোম্পানিটা 27,000 করোড় কিন্তু ইনভেস্ট করতে চলেছে, যেখানে কিন্তু কোম্পানিটা কত 13,500 এমপ্লয়কে নিযুক্ত করা হবে। এই যে নিউজটা আমি দেখাচ্ছি সেটা কবেকার নিউজ? এটা কিন্তু 27শে জুন 2023-এর নিউজ। সেখানে কিন্তু দেখুন 3টে জায়গায় রিনিউয়েবল সেক্টরের প্রজেক্টের কাজ হবে। তো আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কারজাটে কিন্তু 3000 মেগাওয়াটের এবং মাভালে কত 1200 মেগাওয়াটের এবং জুনার, সেটা কোথায়? সেটা হচ্ছে সেখানে কিন্তু 1500 মেগাওয়াটের পুনেতে। অর্থাৎ এটা কিন্তু টোটাল মহারাষ্ট্রের কথা বলছি। মহারাষ্ট্রের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এই প্রজেক্টগুলো সেট আপ করা হচ্ছে। দেখুন, যেখানে কিন্তু
এই যে টোরেন্ট পাওয়ার লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু মেমোরান্ডাম সাইন করেছে কার সাথে? দেখুন সাইন করেছে মহারাষ্ট্র গভর্নমেন্টের সাথে, ঠিক আছে? সেখানে কিন্তু পাম্প স্টোরেজ হাইড্রো প্রজেক্ট 5700 মেগাওয়াট ক্যাপাসিটি যুক্ত, যেটা একটু আগে আমি দেখালাম, ঠিক আছে? সেখানে কত খরচা হবে? সেখানে কিন্তু খরচা হবে 27,000 করোড়, প্রায় 13,500 লোকের কিন্তু হচ্ছে কী হবে সেখানে কাজ হবে। আর এই প্রজেক্টটা কিন্তু টাইম পিরিয়ড কত? 5 ইয়ার্স। তাহলে এই যে প্রজেক্টটা, এটা কিন্তু রিনিউয়েবল সেক্টরে, অর্থাৎ কোম্পানি কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কি টোরেন্ট পাওয়ার কিন্তু 6,000 হেক্টর অফ ল্যান্ড ইন গুজরাট ফর কি রিনিউয়েবল প্রজেক্ট, অর্থাৎ রিনিউয়েবল প্রজেক্টের জন্য কিন্তু 6,000 হেক্টর একটা ল্যান্ড কিন্তু গুজরাটে তারা নিয়েছে। তো দেখুন তারা একটা টার্গেট রেখেছে কি, দ্য কোম্পানি টার্গেট টু ডেভেলপ 5 গিগাওয়াট অফ রিনিউয়েবল এনার্জি পোর্টফোলিও বাই কত? 2028। তো 2028-এর মধ্যে কিন্তু এই কোম্পানিটা 5 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি কিন্তু তৈরি করবে দেশের মধ্যে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে টোরেন্ট পাওয়ার টু সাপ্লাই কত? 132 মেগাওয়াট সোলার পাওয়ার টু সাপুরজি পোলানজি কোম্পানি আর্ম ইন গুজরাট, অর্থাৎ গুজরাটে কিন্তু কোম্পানিটা টোরেন্ট পাওয়ার সাপ্লাই করছে কত? 132 মেগাওয়াট সোলার পাওয়ার। দেখুন এটা কবেকারের নিউজ? এটা হচ্ছে আপনি দেখলে দেখতে পারবেন যে এটা কিন্তু 3রা আগস্ট 2023-এর নিউজ, ঠিক আছে? দেখুন টোরেন্ট পাওয়ার কী করছে? 1500 মেগাওয়াট উইন্ড এনার্জি প্রজেক্ট ইন গুজরাট। তো কোম্পানি কিন্তু সোলার এনার্জি বলুন, হাইড্রো এনার্জি বলুন, উইন্ড এনার্জি বলুন, সব সেগমেন্টে কিন্তু কাজ করছে। কোম্পানি পোর্টফোলিও কিন্তু 5 মেগাওয়াট 2028-এর মধ্যে করার কথা বলছে। তো এইভাবে দেখলে কিন্তু প্রচুর প্রজেক্ট দেখা যাবে কোম্পানিটা কিন্তু সেট আপ করছে, যার জন্য কিন্তু কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাহলে বোঝা গেল তো কোম্পানি কিন্তু তার বিজনেস মডেলটাকে পুরো চেঞ্জ করে ফেলেছে এবং কোম্পানি টোটালি কিন্তু সোলার পাওয়ারও তৈরি করছে, উইন্ড পাওয়ারও তৈরি করছে এবং হাইড্রো পাওয়ারও কিন্তু তৈরি করছে। দেখুন আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কত? 5 বছর আগে 8,400, তারপরে 8,700, 9,700, 9,700টা হচ্ছে 9,400 এবং 10,500। তো কোম্পানির কাছে কিন্তু যথেষ্ট ভালো রিজার্ভ রয়েছে। কোম্পানিটা লং টার্ম বোরিং আছে, হ্যাঁ লং টার্ম বোরিং আছে কত? 7,000 করোড় কিন্তু কোম্পানিটা লং টার্ম বোরিং আছে। শর্ট টার্ম বোরিং, কোম্পানিটার শর্ট টার্ম বোরিংও আছে কত? 1,345 করোড়। তো কোম্পানির কাছে কিন্তু বোরোইং আছে। বোরোইং আছে বলে কোম্পানি খারাপ হয়ে গেছে? একদম না। কারণ আপনাকে দেখতে হবে যে কোম্পানি বোরোটা নিয়ে কি কোম্পানি কি তার বিজনেসে লাগাচ্ছে? যদি বিজনেসে লাগায় তাহলে কিন্তু তার বোরো ঠিকঠাক বোরো আছে। কারণ স্বাভাবিকভাবেই কোম্পানিকে বিজনেস যদি বাড়াতে হয়, কোম্পানিকে যদি সেই সেগমেন্টের লিডার হতে হয়, তাহলে কোম্পানির টাকা দরকার হবে এবং টাকা তাকে বড়োই করতে হবে। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে কোম্পানির কাছে কত? 281 করোড় মতন কিন্তু ক্যাশও রয়েছে। দেখুন আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি কত? 13,200, 13,600, 13,600টা 2021-এ কিছুটা কমেছিল, 12,000, 12,000টা 14,000, 14,000টা এখন দেখুন 19,000। তো আপনি মোটামুটি 3টে ইয়ার দেখবেন, ঠিক আছে? 21, 22, 23। কারণ 2021 অর্থাৎ 20-র একদম শেষের দিক থেকে কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ শুরু হয়েছে। তো দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে, স্পেশালি 2022 এবং 2023 দেখুন। তো কোম্পানি তার বিজনেসটাকে বাড়াচ্ছে, তো স্বাভাবিকভাবে কোম্পানি বিজনেস বাড়ালে কিন্তু তাকে বড় করতেই হবে। দেখুন আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে কিন্তু 5 বছর আগে কত? 889, 1238, 1324। 2021-এ কিন্তু কোম্পানির রেভিনিউ কমেছিল কিন্তু প্রফিটটা ঠিকঠাকই ছিল। দেখুন তারপরে সেটা কত হয়েছে? 400-তে চলে এসেছে, অর্থাৎ 1300টা 400, তারপরে 2100। তো 400টা কেন এসছে সেটা একবার একটু দেখে নিই চলুন। দেখুন প্রফিট লস বিফোর এনি এক্সেপশনাল আইটেম অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যদি প্রফিটটা দেখি তাহলে দেখতে পারবো দেখুন কত ছিল? 1583, 1814 এবং 2931। তো কোম্পানি এখানে কিন্তু ট্যাক্স বা এনি এক্সেপশনাল আইটেম অ্যাডজাস্টমেন্ট হওয়ার আগে যে প্রফিটটা দেখাচ্ছে সেটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ঠিকঠাকই ছিল। তো আমরা তারপরে যদি দেখি তাহলে দেখুন এখানে কিন্তু একটা এক্সেপশনাল আইটেম কি হয়েছে? মাইনাস হয়েছে। তো এটা কিন্তু ওয়ান টাইমের ব্যাপার, এটা কিন্তু কোম্পানির বিজনেসে এফেক্ট হয়েছে এরকম কোনো ব্যাপার নয়। তো একটা এক্সেপশনাল আইটেম মাইনাস হওয়ার জন্য কিন্তু কোম্পানির প্রফিটটা কিন্তু কমে গেছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে নেট প্রফিট সেটা দেখেছি সেটা কিন্তু 400-তে চলে এসেছে 1300 থেকে। তাহলে বোঝা গেল যে কোম্পানির কিন্তু কোনো ফল্ট নেই, কোম্পানি কিন্তু ঠিকঠাকই বিজনেস করেছে।
দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে সেপ্টেম্বর 2023 প্রোমোটার কতটা 53.6% স্টেক হোল্ড করছে, এফআইএস কিন্তু 6.2% স্টেক হোল্ড করছে, ডিআইএস কত 23.1% স্টেক হোল্ড করছে এবং পাবলিক কিন্তু কত 17.2% স্টেক হোল্ড করছে। তাহলে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে, তারা কিন্তু 82-83% স্টেক কিন্তু হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি, দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টর দেখলে দেখা যাবে কত, দেখুন মিউচুয়াল ফান্ড কতটা 16%-এর উপরে স্টেক হোল্ড করছে, 20টা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে এক্সেস মিউচুয়াল ফান্ড একাই কিন্তু 8%-এর উপরে স্টেক হোল্ড করছে, এসবিআই কত 5.47% স্টেক হোল্ড করছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর অনলি ফর 6% রয়েছে যেখানে 129টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে। দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে কিন্তু 5.51% স্টেক হোল্ড করছে যেখানে কিন্তু 12টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, সেখানে এলআইসি একাই কিন্তু 3.79% স্টেক হোল্ড করছে এবং এইচডিএফসি লাইফ কিন্তু 1.26% স্টেক হোল্ড করছে। তো এইসবও কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বাড়িয়ে দেয়, যেখানে মিউচুয়াল ফান্ড এতটা স্টেক হোল্ড করছে, ইন্স্যুরেন্স কোম্পানি এতটা স্টেক হোল্ড করছে, এলআইসি প্রায় 4.4%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন করবো না? দেখুন আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত 49,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানিতে প্রবেশ করেছে। আমরা যদি কোম্পানিটার পি রেশিও দেখি, দেখুন পি রেশিও 22.9, পি রেশিও একদম পারফেক্ট রয়েছে। আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কিন্তু টোটাল যে অ্যাসেট আছে তার থেকে কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু 18.3%, যথেষ্ট ভালো রয়েছে। আর ইকুইটি থেকে ইনকাম কিন্তু 19.6। কোম্পানির ফেস ভ্যালু কত আছে? ফেস ভ্যালু হচ্ছে 10। কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। দেখুন আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কত 10 বছরে 12%, 5 বছরে 17%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে 29%। অর্থাৎ কোম্পানির সেলস গ্রোথ কিন্তু প্রতি ইয়ারে কিন্তু বাড়ছে। 10 বছরে 12 ছিল, 5 বছরে সেটা 17 হয়ে গেছে, 3 বছরে 27 হয়েছে এবং কারেন্ট ইয়ারে কিন্তু 29 হয়েছে। তাহলে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে বস। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু 19%, 10 বছরে, 5 বছরে 18%, 3 বছরে 11%, কারেন্ট ইয়ারে 7%। আমরা যদি স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি 10 বছরে 25% করে রিটার্ন দিয়েছে, 25%, কম না কিন্তু। 5 বছরে 32% করে রিটার্ন দিয়েছে এবং 3 বছরে দেখলে দেখা যাবে 48% করে রিটার্ন দিয়েছে এবং কারেন্ট ইয়ারে কিন্তু 114% রিটার্ন দিয়েছে। আমরা রিটার্ন অন ইকুইটি দেখি, দেখুন রিটার্ন অন ইকুইটি অর্থাৎ ইকুইটি থেকে যে রিটার্নটা পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। 11 ছিল, 14 হয়েছে, 14 তারপরে 20। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা যে টোরেন্ট পাওয়ার সম্বন্ধে টোটাল ডিটেলসে যে আলোচনা করলাম তাতে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম যে কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করে। কোম্পানিটা আগের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিও কিন্তু কোম্পানিটা ভালো কাজ করছিল, যার জন্য কিন্তু কোম্পানিটা 2013 থেকে ওপরে উঠেছে, আপসাইড মুভমেন্ট দেখেছে। আমরা যদি দেখি তাহলে রিসেন্টলি দেখলে দেখা যাবে যে যতগুলো স্টক নিয়ে আলোচনা করেছি রিনিউয়েবল সেক্টরে, আপনি টাটা পাওয়ার বলুন, আপনি এনটিপিসি বলুন, যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করেছি সব কটা কোম্পানি কিন্তু 2020 থেকে আপসাইড মুভমেন্ট দেখেছে, এই কোম্পানিটা 2013 থেকে। অর্থাৎ কোম্পানি যে পুরোনো মডেলে যে কাজটা করছিল সেটাও কিন্তু কোম্পানিটা ভালো করছিল। তো এখন কোম্পানিটা দেখতে পাচ্ছি যে রিনিউয়াল সেক্টরেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। আর রিনিউয়াল সেক্টরে কিন্তু হাইড্রো বলুন, উইন্ড বলুন এবং সোলার বলুন, তিনটে ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা কাজ করছে। আর কোম্পানিটার বিজনেস কিন্তু অনেক আগের থেকেই ছড়িয়ে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা যদি রিনিউয়াল সেক্টরের থেকে পাওয়ার উৎপন্ন শুরু করে তাহলে কোম্পানিটার কিন্তু কস্টিং খরচা অনেক কমে যাবে। আমরা দেখলাম দমনদিউ, গুজরাটে বলুন, মহারাষ্ট্রে বলুন, এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই কোম্পানিটা করে, যেটা প্রথমেই আমরা দেখেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার বিজনেস ওয়েল অ্যান্ড গুড। কোম্পানিটার আমরা যে পি রেশিও বলুন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় বলুন, সব কিছু কোম্পানিটা কিন্তু ভালো আছে। কোম্পানিটা কন্টিনিউয়াসলি প্রফিট বাড়াচ্ছে, কোম্পানিটার কাছে যথেষ্ট ক্যাশ রয়েছে। একটা ফল্ট আছে কি, কোম্পানিটার বড় আছে। দেখুন কোম্পানিকে বিজনেস করতে গেলে, কোম্পানিকে বিজনেস এক্সপ্যান্ড করতে গেলে কিন্তু কোম্পানিকে বড় নিতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে ওভারঅল কোম্পানি সেই টাকাটা নিয়ে নিজের কাজে লাগাচ্ছে না ব্যবসার কাজে লাগাচ্ছে। তো কোম্পানি ব্যবসার কাজে লাগাচ্ছে, তো ওয়েল অ্যান্ড গুড। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায়। আমার আলোচনা এই পর্যন্তই। দেখুন একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি জাস্ট স্টকটা নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস, যেখানে কিন্তু আপনাদের ডিসিশনটা নিতে এই আলোচনাটা কিন্তু কিছুটা সহযোগিতা করবে। এই আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন আপনাদের লাইক হচ্ছে আমার মোটিভেশনটাকে বাড়ায়, আর এই লাইকের মাধ্যমে বুঝতে পারি আপনার এই কন্টেন্টটা আপনাদের ভালো লাগছে কি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করার সঙ্গে সঙ্গে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে কি হয় নোটিফিকেশনটার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।